আজকে কুয়ালালামপুর শহরে আমার দ্বিতীয় দিন। গতকাল আমি ঘুরে দেখেছিলাম বেশ কয়েকটা জায়গা, যেমন কোয়াই চাই হং, সালোমা ব্রিজ, মার্ডেকা স্কোয়ার ইত্যাদি। এছাড়াও আমি উঠেছিলাম পেট্রোনাস টুইন টাওয়ার্সের ওপর, যা ছিল আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। এই সব আছে আমার আগের ভিডিওয়ে। যদি আপনারা কোনো কারণে ওই ভিডিওটা না দেখে উঠতে পারেন, তাহলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। তাহলে এবার শুরু করা যাক আজকের ভিডিও। আজকে 22শে জানুয়ারি 2026। আমার হস্টেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তাই সকালে উঠে ব্রেড আর বয়েলড এগ দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। সুইমিং পুলের ধারে বসে ব্রেকফাস্ট করতে দারুণ লাগলো। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট হলো। এবার খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, কারণ বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার আছে। চলুন বেরোনো যাক। গুড মর্নিং। এখন সময় হয়েছে 9:25 আর আমি বেরিয়ে পড়েছি আজকে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার জন্য। আমার প্রথম গন্তব্য হচ্ছে বাটু কেভস। এখান থেকে মোনোরেল ধরবো, যাব কেএল সেন্ট্রাল, আর তারপরে ওখান থেকে কমিউটার ট্রেন ধরবো, যাব বাটু কেভস। এটা হচ্ছে বুকিত বিন্তাংয়ের ক্রসিং। এই বাঁদিকে হচ্ছে মোনোরেল স্টেশন, যেখান থেকে আমি মোনোরেল ধরবো। এই ওপরে দেখুন মোনোরেল চলে এলো, কি অসাধারণ লাগছে দেখুন। ওফ, দুর্দান্ত। আমার আজকে সকাল সকাল বেরোনোর ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কালকে রাতে এত টায়ার্ড ছিলাম যে জাস্ট পড়ে পড়ে ঘুমিয়েছি। তো ওই জন্য ব্যাকআপ নেওয়াটা কালকে রাতে হয়ে ওঠেনি, সেগুলো আজকে নিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। আর এই হচ্ছে মোনোরেল স্টেশন, আমি এসে গেছি বুকিত বিন্তাংয়ের। এখান থেকে মোনোরেল ধরবো। আর এই যে বিলবোর্ডগুলো পেছনে দেখতে পাচ্ছেন, যে গ্লো সাইনগুলো, এগুলো কিন্তু 3Dর মতো। মানে এখানে আমি কালকে দেখছিলাম ভেতরে একটা বেড়ালের ছবি, মনে হচ্ছিল যেন বেড়ালটা আমার ওপর ঝাঁপ মারবে, এত সুন্দর লাগছিল। যাই হোক, চলুন, দেরি হয়ে যাচ্ছে, এবার যাওয়া যাক। আর এই যে আমি বাটু কেভস যাবো, এগুলো ম্যাপে আমি যখন দিলাম, আমাকে স্টেপ বাই স্টেপ বলে দিল কোথা থেকে কিভাবে যেতে হবে, কোন মেট্রো ধরতে হবে, কোন মোনোরেল ধরতে হবে, কোথায় নেমে চেঞ্জ করতে হবে, সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিল। তো আপনারা যখন কুয়ালালামপুর বেড়াতে আসবেন, জাস্ট ম্যাপ ফলো করবেন, একদম অনায়াসে ঘুরতে পারবেন। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। কেএল সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি। এবার এখানে এসে একটু কনফিউজ হয়ে গেছিলাম, কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। এতগুলো এসকেলেটার ওপর নিচ যাচ্ছে। তো এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, সিকিউরিটিতে ছিলেন, উনি বললেন যে উপরে চলে যেতে, তারপর বাঁদিকে গিয়ে ডান দিকে। আর কেএল সেন্ট্রালের মধ্যে এটা হচ্ছে শপিং এরিয়া। আমি এখন এসে গেছি কেটিএম কমিউটার ট্রেন ধরার জন্য, প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। এখান থেকে বাটু কেভসের ট্রেন ছাড়বে। আর এখানে একটা অভিজ্ঞতা ফেস করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই লাইনে ক্যাশ দিয়ে টিকিট কাটা যায় না, মেশিন থেকে আমায় কাটতে হলো। সেখানেও ক্যাশ নেয় না, সেখানে আমাকে ক্রেডিট কার্ড দিয়ে কাটতে হলো। আর আমি আপ অ্যান্ড ডাউন দুটোই টিকিট কেটে নিয়েছি। রিটার্ন জার্নির টিকিট আমার পড়লো 5.2 রিঙ্গিত। আর এই যে টিকিটটা, এটা ভ্যালিড আজকে পুরো দিনের জন্য। আর 6 মিনিট পরে আমাদের ট্রেন আছে প্ল্যাটফর্ম 5 থেকে। আমি কেএল সেন্ট্রালে আছি, তারপরে 8টা স্টেশন পরে বাটু কেভস। প্ল্যাটফর্ম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো আবর্জনা পড়ে নেই। কিছুক্ষণ পর বাটু কেভস যাওয়ার ট্রেন এসে ঢুকলো প্ল্যাটফর্মে। আর এই ট্রেনও ছিল দারুণ। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর খুব ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। 10:27 ট্রেনে উঠেছিলাম, আর এখন 11টা বাজে, পৌঁছে গেছি বাটু কেভস। বাটু কেভস স্টেশন থেকেই বাটু কেভসের পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন। স্টেশন থেকে বেরিয়েই এরকম প্রচুর দোকানপাট রয়েছে। এখানে খাবার দাবারের দোকানপাট রয়েছে। আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান এখানে, সেটাও করতে পারেন। আমি যেহেতু হোটেলে ব্রেকফাস্ট করে এসেছিলাম, তো আমি আর এখানে দাঁড়াচ্ছি না। স্টেশনের বাইরে বেরিয়েই বাটু কেভস দেখতে পেলাম, আর এখান থেকে শুরু করব দেখা
প্রথমেই চোখে পড়লো এই বিরাট বড় হনুমানজির মূর্তি। একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখানে কিন্তু হাফ প্যান্ট, মিনি স্কার্ট এইসব পরে আসা যায় না। এখন আমি এসে পৌঁছলাম রামায়ণ কেভসে। এইখানে ঢুকতে টিকিট লাগে 15 রিঙ্গিত পার পারসন। আমি এখন এসে পৌঁছলাম রামায়ণ কেভের ভেতরে। এখানে রামায়ণের বিভিন্ন ঘটনা এরকম মূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে। আর এই জিনিসটা কিন্তু পুরোপুরি একটা ন্যাচারাল কেভের মধ্যে করা হয়েছে। চারিদিকে সুন্দর করে মূর্তির সাহায্যে রামায়ণের গল্পগুলো দেখানো আছে, সেটা তো বেশ ভালোই। তবে এই কেভের সব থেকে বড় আকর্ষণ হলো মাথার ওপর পাথরের ফরমেশনগুলো, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। এই সিঁড়ি দিয়ে উঠে আমি কেভের ওপরে চলে এসেছি। এখান থেকে কীরকম লাগছে দেখুন। এখানে একটা স্ট্যালেগমাইট তৈরি হয়েছে দেখুন, আর এটা শিবলিঙ্গর মতো দেখতে লাগছে। এই ওপরে উঠে এসে একটা মেডিটেশনের জন্য জায়গা করা রয়েছে। এখানে জোরে কথা বলা বারণ আছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন। ওপরে একটা মহাদেবের মূর্তি রয়েছে আর এইখান দিয়ে জল নেমে আসছে। এইখানে দেখুন ন্যাচারালি ভগবান গণেশের একটা মূর্তি তৈরি হয়েছে। ওপর দিকে দুটো সিঁড়ি উঠে আসছে। আগেরটায় গেছিলাম যেখানে আপনাদের ওই শিবলিঙ্গটা দেখালাম এবং মেডিটেশন সেন্টারটা দেখালাম, আর এখন পরের দিকটায় এলাম। এখানে কেভের মধ্যে ফরমেশনগুলো দেখুন, জাস্ট অবাক হয়ে দেখছি আমি এই পাহাড়ের ন্যাচারাল ফরমেশনগুলো। ওপরে বেশ কিছুটা উঠতে হবে, তাহলে আপনারা এখানে পৌঁছবেন। তবে এখানে অবশ্যই আসবেন, এই জায়গাগুলো দেখে যাবেন। আস্তে আস্তে আসবেন, খুব একটা অসুবিধে আশা করি হবে না। তবে হ্যাঁ, হাঁটুর সমস্যা থাকলে এখানে আসবেন না, কারণ এই এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, পায়ের ওপর খুব চাপ পড়বে। রামায়ণ কেভ থেকে এবার আমি বেরিয়ে এসেছি, আর এখন আমি এগিয়ে চলেছি লর্ড মুরুগানের মূর্তির দিকে। সামনে এটা হচ্ছে লর্ড মুরুগানের স্ট্যাচু, আর বাঁদিকে যে সিঁড়িগুলো ওপরে উঠে যাচ্ছে ওইগুলো দিয়েই আমি উঠবো। 272টা সিঁড়ি আছে। এই যে লর্ড মুরুগানের স্ট্যাচুটা দেখছেন, এটি 140 ফিট উঁচু। এটি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু মূর্তি। দুশো 272টা সিঁড়ি ওপরে উঠতে হবে, আবার নামার সময় 272টা নামতে হবে। নামার সময় ইজি, যাওয়ার সময় বেশ চাপ লাগছে। অনেকখানি চলে এসেছি ওপরে, আর সামান্য যেতে হবে, একটু জিরিয়ে নিই। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য বাঁদর হইতে সাবধান। একদম ওপরে উঠে এসেছি। ওই নিচ থেকে শুরু করেছিলাম, এতগুলো সিঁড়ি ভেঙে এই চলে এলাম একদম ওপরে। এই সিঁড়ি দিয়ে উঠলাম, আর আমরা এবার ওই দিকটায় চলে যাব। এবং আপনারা যখন এখানে আসবেন অবশ্যই জলের বোতল ক্যারি করবেন। আমি আজকে ভুলে গেছিলাম, তাই এখানে এসে কিনতে হলো। 3 রিঙ্গিত করে নিল। এই সামনে হচ্ছে শ্রী ভেলায়ুথার টেম্পল। এবার ভেতরে যাব, বাইরে জুতোটা খুলে।
বাটু কেভসের একদম ওপরটায় চলে এসেছি আমরা। আর এখানে ওপরে কিন্তু পুরো ফাঁকা, মানে পাহাড়ের ওপর একটা খোলা জায়গা রয়েছে যেখান দিয়ে আলো এবং হাওয়া দুটোই আসছে। এখানে সবথেকে সুন্দর হচ্ছে এই সিঁড়িগুলো, কি সুন্দর রং করেছে দেখুন, ডিফারেন্ট কালারের, এগুলো সুন্দর দেখতে লাগে। বাটু কেভস দেখা আমার কমপ্লিট। এবার ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে কেটিএম কমিউটার ট্রেন ধরে কেএল সেন্ট্রাল যাব, আর তারপরে নেক্সট গন্তব্যগুলো যাব। এখানে দেখুন কত পায়রা, কি সুন্দর লাগছে। পায়রা হলো শান্তির প্রতীক, আর এরা সেই সব জায়গাতেই থাকে যেখানে খুব শান্ত পরিবেশ, শান্তি আছে, তাই এখানে দেখুন এত পায়রা। আর এখান থেকে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, এই বাটু কেভস কিন্তু হাফ আ ডে প্রোগ্রাম, সেইভাবে আপনারা কুয়ালালামপুর থেকে এই বাটু কেভস প্ল্যান করবেন। এখন ট্রেনের জন্য প্ল্যাটফর্মে ওয়েট করছি। ডাইরেক্টলি প্ল্যাটফর্মে চলে এলাম, কারণ টিকিট কাটতে হলো না আমাকে, আমি রিটার্ন টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। আর এখানে দাঁড়িয়ে যখন ওয়েট করছি, একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই যে লাইনটা দেখছেন এখানে, এটা কিন্তু মিটার গেজের লাইন, আমাদের দেশের মতো ব্রড গেজ নয়। এখন সময় হচ্ছে 2টো, আর আমি কেএল সেন্ট্রালে নেমে গেছি। এখানে লাঞ্চটা করে নেবো, ভীষণ খিদে পেয়েছে। চলে এলাম এই দোকানটায়, 4 ফিঙ্গার্স। আজকে আমার লাঞ্চটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা পড়লো আমার 16 রিঙ্গিত 90 সেন্টস। একটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্কস, আমি পেপসি নিয়েছি। খুব ভালো একটা লাঞ্চ হলো, পেটটা বেশ ভরে গেছে। এবার কেএল সেন্ট্রালের লাগোয়া যে মলটা আছে সেটা থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর যাব ভারতে। কেন বলছি ভারত, সেটা একটু পরে বুঝতে পারবেন। কেএল সেন্ট্রাল স্টেশনের লাগোয়া যে মলটা, সেটার নাম হচ্ছে নিউ সেন্ট্রাল, আর সেখান থেকে আমার গন্তব্য হচ্ছে 700 মিটার দূরে মাত্র, তাই হেঁটে চলে যাচ্ছি। অলমোস্ট এসে গেছি। এই রাস্তা ধরে সোজা আমাকে হেঁটে যেতে হবে। আর একটু আগে বললাম যে আমি ভারতবর্ষে যাচ্ছি, কেন বললাম সেটা গিয়ে বলছি। এখানে চারিদিকে এরকম বড় বড় স্কাইস্ক্রেপার, আর আমি একটা জিনিস নোটিস করলাম, এক একটা বাড়ির ডিজাইন এক্সে বারকার এক, মানে সব কটাই প্রায় আপনাদের হাঁ করে তাকিয়ে দেখতে হবে। দেখুন এইখানে এই বাড়িটা দেখুন, কীরকম খাঁচকাটা একটা ডিজাইন। মানে এখানে এরকম অনেক বাড়ি আছে যার মধ্যে এরকম একটা ইনোভেটিভ ব্যাপার আছে ডিজাইনে, অসাধারণ। যা তৈরি করেছে শহরটাকে দেখার মতো, সত্যি কথা। আর এই কথা বলতে বলতে আমি চলে এসেছি ছোট্ট একটা ভারতবর্ষ, ছোট্ট একটা ইন্ডিয়া, কুয়ালালামপুর শহরের মধ্যিখানে। এই জায়গাটার নাম হচ্ছে ব্রিকফিল্ডস, আর এটাকে লিটল ইন্ডিয়াও বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু রাস্তা খালি থাকলেও লোকে দৌড়ে রাস্তা পার হয় না। ওই পাশে দেখুন পারাপারের জন্য রেড সিগন্যাল রয়েছে, তো ওই জন্য আমাকে এখানে দাঁড়াতে হবে। এবার ওটা যেই গ্রিন হবে তখন কিন্তু গাড়িগুলো সব থেমে যাবে ওই সাদা লাইনের ওপারে, এবং তখন পেডেস্ট্রিয়ানদের জন্য গ্রিন সিগন্যাল আসবে, এবং তখনই রাস্তা পার হওয়া যাবে। আর এই দেখুন গ্রিন সিগন্যাল হয়ে গেছে পেডেস্ট্রিয়ানদের জন্য। এখানে টাইমারও দিচ্ছে কতক্ষণ সময় আছে আমার হাতে এই রাস্তাটা পারাপারের জন্য। এসে পৌঁছলাম এই গেটটার সামনে। এই গেটটা বানানো হয়েছে আমাদেরই দেশের একটা বিখ্যাত স্থাপত্যের অনুকরণ করে। আপনারা যদি জানেন আমাদের দেশের কোন জায়গাটার অনুকরণ করে এই গেটটা বানানো হয়েছে, প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। আর এই হচ্ছে ব্রিকফিল্ডসের সেই বিখ্যাত জায়গা, সেই গেট যেখানে আমি এখন এসে পৌঁছেছি। আর এই পাশটায় হচ্ছে লিটল ইন্ডিয়া, যেদিকে আমি যাব। এবার আমি চলে এসেছি লিটল ইন্ডিয়াতে, এক টুকরো ভারতবর্ষ, কুয়ালালামপুর শহরের মধ্যে। এই রাস্তার দুদিক জুড়ে শুধু এই রকম ভারতীয়দের দোকান দেখতে পাবেন। এখানে মেজরলি দক্ষিণ ভারতের লোকেদের ব্যবসা বাণিজ্য রয়েছে, এবং এখানে প্রচুর খাবারের দোকান দেখতে পাবেন, শাড়ির দোকান দেখতে পাবেন, ফুলের দোকান দেখতে পাবেন। আপনারা যদি মার্কেটিং পছন্দ করেন এই জায়গাটা আসবেন অবশ্যই, খুব ভালো লাগবে। এসে মনে হবে ভারতেরই কোনো একটা পার্টে আপনারা ঘুরে বেড়াচ্ছেন।
আপনাদের ভিডিওটা কেমন লাগছে তা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে একটা টেম্পল আছে, থিয়ান হাউ টেম্পল, সেটাতে আমি যাচ্ছি এখন। তো লিটল ইন্ডিয়া থেকে 1.5 কিলোমিটার দেখালো। আমি ভাবলাম ঠিক আছে হেঁটে চলে যাব, কিন্তু মন্দিরটা পাহাড়ের ওপর সেটা আমি বুঝতে পারিনি। এবার হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছি। এখন আর ট্যাক্সি ডাকার কোনো মানে হয় না, অলমোস্ট পৌঁছেই গেছি। হাঁটতে আমার দম বেরিয়ে যাচ্ছে। এর পরের লোকেশানে এখান থেকে ট্যাক্সি নিতেই হবে আমাকে, কারণ বাস রাস্তা অনেক নিচে ছেড়ে চলে এসেছি আমি। এসে গেছি থিয়ান হাউ টেম্পল, আর ওই সামনে দেখা যাচ্ছে দেখুন মন্দির, কি অসাধারণ লাগছে। যত সামনে যাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। চলুন আরও এগিয়ে সামনে যাওয়া যাক। বিউটিফুল, এক কথায় অনবদ্য। এতখানি হেঁটে এসে এত কষ্ট করে ওপরে উঠে সাকসেসফুল, এটা বৃথা গেল না আমার। অসাধারণ, একবার দেখুন মন্দিরটা। পৌঁছে গেছি থিয়ান হাউ টেম্পলের সেকেন্ড ফ্লোরে, যেখানে মন্দির অবস্থিত। এবার চট করে দেখে নিন কি অসাধারণ জায়গা, কি সুন্দর সাজিয়েছে দেখুন। আর ওই পাশে হচ্ছে মন্দির। আপনাদের চেনা জানা কেউ যদি কুয়ালালামপুর ট্রিপ প্ল্যান করেন, তাহলে প্লিজ তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে তাদেরও কুয়ালালামপুর ট্রিপের ব্যাপারে একটা ভালো আইডিয়া হয়ে যাবে, আর ট্রিপটা প্ল্যান করতেও সুবিধা হবে। কুয়ালালামপুর এলে অবশ্যই এই থিয়ান হাউ টেম্পল ঘুরে যাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু মিনি স্কার্ট, হাফ প্যান্ট এইসব চলবে না, এটা মাথায় রাখবেন যখন এখানে আসবেন। খুব সুন্দর ডেকোরেশন এই মন্দিরের ভেতরে এবং বাইরে। এখানে যখন আসবেন অবশ্যই প্রচুর প্রচুর নিজেদের ছবি তুলবেন এবং অনেক মেমোরিজ ক্রিয়েট করবেন। থিয়ান হাউ মন্দিরের একদম টপ ফ্লোরে চলে এসেছি, এখান থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এবার আমি থিয়ান হাউ মন্দির থেকে যাব কেএল টাওয়ার, আর এখান থেকে আমি একটা গ্র্যাব ক্যাব বুক করেছি। গ্র্যাব হচ্ছে এখানে ট্যাক্সির অ্যাপ, যেরকম আমাদের দেশে ওলা উবের আছে তেমনি এখানে গ্র্যাব অ্যাপ। তো আমার গাড়ি আসছে 5 মিনিটের মধ্যে, আর এখান থেকে ডিস্টেন্স কেএল টাওয়ারের হচ্ছে 3.6 কিলোমিটার্স। এই রাস্তা দিয়ে ক্যাবটা আসবে, আর আমার এখান থেকে ভাড়া পড়বে 17 রিঙ্গিত। তাহলে চলুন কুয়ালালামপুর সিটির মধ্যে ট্যাক্সি চড়ার অভিজ্ঞতা কীরকম হয় সেটা দেখে নেওয়া যাক। আমি ট্যাক্সিতে উঠে পড়েছি আর যাচ্ছি, প্রচণ্ড কমফোর্টেবল রাইড। আর এটি একজন ভদ্রমহিলা চালাচ্ছেন। দুর্দান্ত রাস্তা, আর সকলেই এখানে নিয়ম মেনে গাড়ি চালান, তাই এই ট্যাক্সি রাইড আমার কাছে হয়ে উঠল এক দারুণ অভিজ্ঞতা। ঘড়িতে সময় হয়েছে 4:26, আর আমি এসে পৌঁছে গেছি কুয়ালালামপুরের কেএল টাওয়ারে। এখানে কিন্তু ওঠা যায়, কিন্তু আমি উঠছি না, কারণ কালকে আমি পেট্রোনাস টাওয়ারে উঠেছিলাম। আপনারা যখন কুয়ালালামপুর বেড়াতে আসবেন তখন আপনারা কেএল টাওয়ারে উঠতে পারেন, পেট্রোনাস টাওয়ারে উঠতে পারেন, আবার দুটোতেই উঠতে পারেন। আর এবার আপনাদের কেএল টাওয়ার দেখাচ্ছি। এই হচ্ছে কেএল টাওয়ার, দেখুন। এর ওপরে একটা অবজারভেশন ডেক আছে, একটা রোটেটিং রেস্টুরেন্ট আছে। কি দারুণ লাগছে আমার, অসাধারণ, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আপনাদের কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আজকে জায়গাগুলো ঘুরছি, কেমন লাগছে আপনাদের প্লিজ জানাবেন। আর এখান থেকে দেখুন কুয়ালালামপুরের স্কাইলাইন কি সুন্দরভাবে, কি অপূর্বভাবে দেখা যাচ্ছে। এই পেছনে পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে, আর এই হচ্ছে কেএল টাওয়ার।
কেএল টাওয়ারের ওপরে যেতে গেলে টিকিট লাগবে অবশ্যই, কিন্তু আপনারা যদি কেএল টাওয়ারের ছবি তুলতে চান তাহলে কেএল টাওয়ারের সামনে এই যে সবুজ জায়গাটা আছে এখানে চলে আসতে পারেন। যত খুশি ছবি তুলবেন, এখানে ছবি তুলতে কোনো টিকিট লাগবে না। এই কেএল টাওয়ারের হাইট হলো 421 মিটার বা 1381 ফিট। কেএল টাওয়ার থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি পেট্রোনাস টাওয়ারের দিকে। আর এই সামনে দেখুন পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে। এখন আর বাস কিংবা ট্যাক্সি করলাম না, হেঁটে চলে আসছি। পৌঁছে গেছি সূর্যা কেএলসিসি মলে। কেএলসিসি মলের ভেতরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। চাইনিজ নিউ ইয়ার এসছে বলে পুরো কেএলসিসি মলটা সাজিয়েছে। ইনফ্যাক্ট এরকম সাজানো কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি। বুকিত বিন্তাংয়ে যে প্যাভিলিয়ন মল আছে ওখানেও কিন্তু এরকম চাইনিজ লাইটস দিয়ে সাজিয়েছে। চাইনিজ নিউ ইয়ার আসছে বলে এই রকম ডেকোরেশন। কেএলসিসি পার্কের সামনে এসেছি আর এই ফাউন্টেনের সামনে বসে রয়েছি। আর আমার ঠিক পেছনে দেখুন পেট্রোনাস টুইন টাওয়ার্স। কীরকম লাগছে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর এখন কিন্তু আমি এখানেই বসে থাকবো, কারণ পা আর নড়াতে পারছি না। প্রচুর হেঁটেছি, প্রায় 17,000 স্টেপস হেঁটে ফেলেছি। তো এখানেই বসে থাকবো আর রাতের যখন লাইটগুলো জ্বলবে সেই অপেক্ষা করব। এখন সময় হচ্ছে 7:30 আর এখানে দেখুন কত লোকে অপেক্ষা করে রয়েছে সিম্ফনি ফাউন্টেন শো দেখবে বলে। এরপরেই জ্বালিয়ে দিল পেট্রোনাস টুইন টাওয়ার্সের লাইট। আর এখান থেকে কুয়ালালামপুরের স্কাইলাইনটা কি দারুণ দেখতে লাগছে সেটা একবার দেখুন। আকাশটা যত অন্ধকার হলো ততই আলোয় আরো ঝলমল করে উঠল কুয়ালালামপুরের স্কাইলাইন। ঘড়িতে রাত 8টা বাজতেই শুরু হলো সিম্ফনি ফাউন্টেন শো। আর এই ফাউন্টেন শো দেখে আমি এবং এখানে থাকা প্রত্যেকে মুগ্ধ হয়ে গেলাম। মিউজিক, লাইট আর ফাউন্টেনের এক অসাধারণ মেলবন্ধন দেখলাম সকলে। এতক্ষণ এখানে প্রতীক্ষা করা যেন পুরোপুরি সার্থক হলো। একটা অসাধারণ ফাউন্টেন শো দেখলাম। বিশ্বাস করুন আমার জীবনে দেখা শ্রেষ্ঠ ফাউন্টেন শো আজকে দেখলাম। অসাধারণ। আর এবার সামনে পেট্রোনাস টুইন টাওয়ার্সের লাইট জ্বলে গেছে। কীরকম লাগছে দেখে নিন। দেখুন কি অসাধারণ লাগছে। কালকে এই দৃশ্যটা দেখতে পাইনি, বৃষ্টির জন্য আমি চলে গেছিলাম। আর আজকে আবার এসে 3 ঘন্টা ওয়েট করে বসেছিলাম এই ভিউটা দেখার জন্য এবং ফাউন্টেন শো দেখার জন্য। আজকে এই 3 ঘন্টা ওয়েট করা আমার জন্য পুরোপুরি সার্থক হলো। আর এই পাশে স্কাইলাইনটা দেখুন কি অদ্ভুত লাগছে, কি অসাধারণ। আমার মুখে ভাষা নেই এই দৃশ্য কীরকম লাগছে সেটা বোঝানোর জন্য। এবার আমার হস্টেলের দিকে রওনা হই, তবে এই দৃশ্য কোনো দিন ভুলবো না। অসাধারণ। এখন আমি আমার হস্টেলের দিকে এগিয়ে চলেছি, বুকিত বিন্তাংয়ের দিকে। আর একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা যদি মালয়েশিয়া আসার প্ল্যান করেন আর কেউ যদি একা আসতে চান আমার মতো, তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। কারণ মালয়েশিয়া প্রচণ্ডভাবে সেফ। প্রচুর লোকজন এখানে সোলো ট্রাভেল করেন, যেরকম আমি করছি, এবং অনেক মহিলারা সোলো ট্রাভেল করেন। আমাদের হস্টেলে অনেককে দেখছি যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছে পৃথিবীর, সোলো ট্রাভেল করছেন। আপনারা যারা আসতে চান চলে আসুন, দুর্দান্ত লাগবে। ঘুরে যান এই অসাধারণ মালয়েশিয়া। হাঁটতে হাঁটতে আবার দেখতে পেলাম পেট্রোনাস টুইন টাওয়ার্স, আর আবার অবাক হয়ে দেখলাম। আমি এখন বুকিত বিন্তাংয়ের দিকে যাচ্ছি আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন কেএলসিসি পার্ক। আর এইখানে দেখুন পেট্রোনাস টুইন টাওয়ার্স। এটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে ছবিটা পেলাম। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এখন প্যাভিলিয়ন মলের -1 লেভেলে এসেছি ফুড কোর্টে কিছু খাবো বলে, কিন্তু এখানে এসে পুরো কনফিউজ হয়ে গেলাম। কত কিছু রয়েছে, কি খাওয়া যায় সেটাই বুঝতে পারছি না। চারিদিকে শুধু দোকান আর দোকান, কত অপশান দেখুন চারিদিকে। মানে এখানে হারিয়ে যাবো বেসিক্যালি। দেখি কালকে যদি একবার সময় পাই এই জায়গাটা আরেকবার আসবো, এক্সপ্লোর করব।
বুকিত বিন্তাং থেকে খুবই কাছে, এই জায়গাটা আসতে হবে। এই যে সামনে দোকানটা আছে ওয়েস্টার্ন কুজিন, এখান থেকে আমি আজকে ডিনারটা করছি। ডিনারের জন্য আমার পড়লো 23 রিঙ্গিত 90 সেন্ট। ডিনারে আমি নিলাম চিকেন উইথ বাটার রাইস, তার সাথে এখানে একটু স্যালাড দিয়েছে। আর এটা আলাদা নিলাম 5 রিঙ্গিত দিয়ে, এটা হচ্ছে পেপসি। রাইসটা খুব ভালো, চিকেনের টেস্টও কিন্তু দারুণ। কালকে দুবেলা শাওয়ারমা খেয়ে কাটিয়েছি, আজকে একটু ইচ্ছে ছিল ভাত যদি পাওয়া যায়। ভালো জায়গায় চলে এসেছি, কালকে আবার এখানে আসার ইচ্ছে রইল, এই জায়গাটাকে আবার এক্সপ্লোর করব। আজকে খুব একটা পারলাম না, কালকে যদি সময় পাই আবার চলে আসবো এখানে, ঘুরে দেখব কি কি খাবার পাওয়া যায়। প্রচুর খাবারের দোকান। দারুণ ডিনার করে আমি এসে হাজির হলাম প্যাভিলিয়ন মলের সামনে। এখন ঘড়িতে বাজে 9:35 আর আমি পৌঁছে গেছি ফ্যারেনহাইট 88 মলের সামনে। আমার হোস্টেল এই বিল্ডিংটার ওপরেই। আর এই যে দেখছেন এত সাজিয়েছে, এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের জন্য। এরপর হস্টেলে গিয়ে সব গ্যাজেটস থেকে ব্যাকআপ নিয়ে তারপর ঘুমিয়ে পড়লাম। আজকে রাতে খুব ভালো করে ঘুমানো দরকার, কারণ পরদিন সকালে আমি যাব কুয়ালালামপুর শহর থেকে বাসে করে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে। আর এই সব গল্প আসবে আমার পরের ভিডিওয়, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।